নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIC 112 হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপার 7 টাইম পিরিয়ড 1605 to 1750 এই আলোচনায় ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি অঞ্জন কুমার বসু আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। এই পেপারের আলোচনা আজকে থেকে শুরু হচ্ছে। আগামী বেশ কিছু সময় বিভিন্ন পার্টে পার্টে বা অংশে অংশে বিভাজিত হয়ে আলোচিত হবে। আজকে আমার আলোচনার বিষয় ইউনিট 1, পার্সিয়ান হিস্টোরিয়ানস অ্যান্ড মেমোরিজ এবং ইউনিট 2, regional source and traveler সংস্কৃত কাব্য এই আলোচনায় আমি প্রথমে পাঠ্যক্রমগুলির উদ্দেশ্যগত দিকের উপর আলোকপাত করব। তারপর আমরা আলোচনা করব যে মুঘল ইতিহাসের এই পর্বের ইতিহাস রচনার বা ইতিহাস লেখার উপাদান হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, সেই হিসেবে জাহাঙ্গীরনামা এবং পাতশাহনামার বিষয় উল্লেখ করব। এছাড়াও কিছু সংস্কৃত রচনাবলী, আঞ্চলিক রচনাবলী এবং বিদেশি ভ্রমণকারীদের রচনার উপর আলোকপাত করব এবং অবশেষে আমরা মুঘল ইতিহাসের চর্চার ধারাবাহিকতা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সে বিষয়ে আমাদের চিন্তা চেতনা পাঠক সমাজের সাথে আমি অঞ্জন কুমার বসু শেয়ার করব। প্রথমে আমি এই পাঠ্যক্রম 2 এর উদ্দেশ্যগত দিক সম্পর্কে বলতে চাই। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাসে এক বিশেষ দিক, যা মহান মুঘল সম্রাট আকবরের মৃত্যুর পরবর্তী পর্বের যে ইতিহাস, সেই ইতিহাস এই পাঠ এর মাধ্যমে জানা সম্ভব হবে। পার্টিকুলার এই নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমরা মুঘল ইতিহাসের উপাদান সম্পর্কে ধারণা অর্জন করব, বিশেষ করে জাহাঙ্গীর নামা এবং পাতশাহনামা। এছাড়াও মুঘল ইতিহাসের উপাদান হিসেবে সংস্কৃত সাহিত্য, আঞ্চলিক সাহিত্যের মধ্যে বাংলা, গুজরাটি
রাজস্থানী, অসমিয়া, উড়িয়া এবং দক্ষিণী বিভিন্ন ভাষা, উর্দু, হিন্দি, এগুলির মাধ্যমে রচিত ঐতিহাসিক তথ্য প্রমাণ, যা বিভিন্ন মনীষী লেখকেরা লিখে রেখে গেছেন, সেই সম্পর্কে কিন্তু আমরা একটা স্বচ্ছ ধারণা উপলব্ধি করতে পারি। পাঠক সমাজকে আমি এও বলতে চাই, প্রাচীন ভারতের ইতিহাস চর্চা বা ইতিহাস সম্পর্কে বা সচেতনতা সম্পর্কে ইউরোপীয় রা যে ধরনের অভিযোগ করেন মুঘল ইতিহাস সম্পর্কে কিন্তু সেই ধরনের অভিযোগ কার্যত আসেনি। তার কারণ মুঘল ইতিহাসের উপাদান এতই বিস্তৃত যে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে খুব সীমিতভাবে তুলে ধরতে আপনাদের কাছে পারবো। সম্পূর্ণ বিষয়গুলি সম্ভব নয়। তবে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় তার স্টাডি মেটেরিয়ালস, আপনাদের পাঠ্য যে সোর্স, সেখানে মুঘল ইতিহাসের উপাদান হিসেবে অনেক বিস্তৃত আলোচনা বিশেষজ্ঞরা করেছেন। যেখানে সরকারি দলিল দস্তাবেজ কেন্দ্রিক ইতিহাস এর উপাদান যেমন পাওয়া যায়, তেমনি বেসরকারি অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগ, যার মধ্যে লিখিত সাহিত্য থেকে শুরু করে চিঠিপত্র, প্রতিবেদন এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় রচিত ইতিহাসের উপাদান পাওয়া যায়। এই সময় পর্বে বিদেশি পর্যটকদের ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে আসা যাওয়া শুরু হয়েছিল। তারাও তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন এবং সমগ্র ভারত পরিভ্রমণ করেছেন, কেউ নির্দিষ্ট অঞ্চল পরিভ্রমণ করেছেন এবং তার ভিত্তিতে তার লেখা রচনা সামগ্রী আমাদের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রচনা করেছে। আমি পাঠক সমাজকে বলতে চাই, একেবারে মুঘল ইতিহাসের সূচনা লগ্নে ঐতিহাসিক গ্রন্থের মধ্যে যেমন আমরা বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি, গুলবদন বেগম রচিত হুমায়ুন নামা, আবুল ফজল রচিত আইনি আকবরী, এই সমস্ত গ্রন্থ বা রচনা যেমন আমরা পাই, তেমনি তার পাশাপাশি জাহাঙ্গীরনামা, পাতশাহনামা এবং বিভিন্ন সংস্কৃত সাহিত্য, হিন্দি, উর্দু, মারাঠি, বাংলা, তামিল, অসমিয়া সাহিত্য কিন্তু আমরা মুঘল ইতিহাসের উপাদান হিসেবে পেয়ে থাকি। এই সমস্ত ইতিহাসের উপাদানগুলিকে
আমরা সঠিকভাবে ব্যবহার করে আজ মুঘল ইতিহাস সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণার দিকে উপনীত হতে পেরেছি। যদিও ইউরোপীয় লেখকরা নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য মুঘল যুগকে অন্ধকারাচ্ছন্ন একটা পর্ব হিসেবে দেখানোর বারংবার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবিক স্তরে তার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মূলত এই জাতীয় ইতিহাস প্রবণতার সাম্রাজ্যবাদীরা নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য, এছাড়াও আঞ্চলিক রচনাবলী, বিদেশি ভ্রমণকারীদের রচনা সম্পর্কে আমরা এই পর্যায়ে আলোচনা ইউনিট 1 এবং ইউনিট 2 মিলিয়ে ধারণা লাভ করব। আমার আজকের আলোচনার একদম শুরুতে থাকবে মুঘল ইতিহাসের উপাদান। আমি একটু ডিটেলসে আলোচনা করব জাহাঙ্গীরনামা এবং বাদশাহনামা, এছাড়াও আঞ্চলিক রচনাবলী, সংস্কৃত ভাষায় রচিত মুঘল ইতিহাসের উপাদানগুলি, বিদেশি ভ্রমণকারী যারা মুঘল যুগে এই পর্বে ভারতবর্ষে এসেছিলেন বা বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করেছিলেন, সে সম্পর্কেও আলোকপাত করব। মুঘল ইতিহাসের উপাদান কিন্তু প্রাচীন ভারতের ক্ষেত্রে যেমন সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উভয়ের মেলবন্ধনে রচিত ইতিহাস, মুঘল যুগের ক্ষেত্রে কিন্তু ঠিক ততটা প্রত্নতাত্ত্বিক ইতিহাস বা প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর আমাদের নির্ভর করতে হয় না। তার কারণ বিস্তৃত সাহিত্যিক উপাদান সরকারি পর্যায়ে এবং বেসরকারি উদ্যোগে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই পাঠক সমাজকে আমি প্রথমে বলতে চাই, ইতিহাস রচনা বা ইতিহাস সম্পর্কে সচেতনতার অভাব অন্তত মধ্যযুগের ইতিহাস প্রসঙ্গে, ভারতবর্ষের ইতিহাস প্রসঙ্গে ইউরোপীয়রা অভিযোগ আনেননি। প্রাচীন ভারত সম্পর্কেও তারা এনেছিলেন, কিন্তু মধ্যযুগ সম্পর্কে সেই জাতীয় প্রবণতা ইউরোপীয় লেখকদের মধ্যে, বিশেষ করে সাম্রাজ্যবাদী লেখকদের মধ্যে তেমন প্রবণতা আসেনি। মুঘল ইতিহাসের উপাদান হিসেবে যেমন আমরা বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি কথা বলতে পারি, যেখানে একেবারে বাবরের মধ্য এশিয়া থেকে আসা থেকে শুরু করে তার ব্যক্তিগত পছন্দ, ভারতবর্ষ সম্পর্কে তার অভিজ্ঞতা, এমনকি আমরা যদি দেখি যে উনি তার প্রিয় খাদ্য খাবার সম্পর্কেও বাবরনামায় উল্লেখ করছেন। আবার হুমায়ুন নামা, যা বাবরের কন্যা গুলবদন বেগম 1591-92 এই সময় পর্বে শেষ করেছিলেন, যেখানে তিনি রাজকীয় জীবনযাত্রার নানা দিক ফুটিয়ে তুলেছিলেন।
পরবর্তীকালে শেখ এলাহাবাদ ফৈজির শিরহিন্দির তারিকি হুমায়ুন, জহরের ইতিহাস এর কথাও আমরা উল্লেখ করতে পারি। আবার ফার্সি ইতিহাস লেখা কার্যকলাপের মধ্যে হুমায়ুনের সম্পর্কে বিস্তৃত ইতিহাস আমরা পাই। শেখ রিজক উল্লাহ মুস্তাখির এর ওয়াকিয়াত ই মুস্তাখি গ্রন্থের কথা আমরা উল্লেখ করতে পারি। হুমায়ুন পরবর্তী পর্বে শেরশাহ সম্পর্কে উল্লেখযোগ্য ঐতিহাসিক উপাদান আব্বাস খান শেরওয়ানি রচিত তারিক ই শেরশাহ, যেটা সম্পূর্ণ হয় বলে কেউ কেউ 1579 সালকে চিহ্নিত করেছেন। এই লেখাটা সম্পূর্ণ হয়েছিল। যিনি কিন্তু যথেষ্ট পরিমাণে তথ্য সংগ্রহ করতে পেরেছিলেন এবং এটি আকবরের নির্দেশের ভিত্তিতে রচিত হয়েছিল। আব্দুল্লাহ তারিক ই দাউদি উল্লেখযোগ্য। এখানে অবশ্য তারিখ সাল তারিখের কিছু ভুল ভ্রান্তি আছে বলেও মনে করা হয়। আবার একজন আফগানি লেখক সপ্তদশ শতাব্দীর, যার নাম হচ্ছে নিয়ামত উল্লাহ, যিনি তারিকি খান জাহান ওয়ামক জান আফগানি বলে একটি গ্রন্থ রচনা করেন, যা কিন্তু সরকারি দলিল দস্তাবেজের উপর নির্ভর ঐতিহাসিক উপাদান। নিয়ামতুল্লাহর তারিকি দাউদি, যেটা কিন্তু আফগান শাসকদের ইতিহাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ফলে কোথায় যেন মুঘল আফগান এই পর্বের সূচনা লগ্নের ইতিহাস এর উপাদান হিসেবে আমরা এগুলো ব্যবহার করতেই পারি। এছাড়াও মহান মুঘল সম্রাট আকবর এর ইতিহাস জানার জন্য আবুল ফজল এর তারিখ সাল তারিখ উল্লেখিত আকবরনামা যথেষ্ট উল্লেখযোগ্য গ্রন্থ। আবুল ফজল এই আইনি আকবরী বা আকবরনামা যথেষ্ট ইতিহাসের নিরপেক্ষতা বজায় রেখে রচিত হয়েছে বলে বর্তমান কালের ইতিহাসবিদরাও স্বীকার করে নিয়েছেন। এছাড়াও বদায়ুনির মুনতাখাব উল তুওয়ারিক উল্লেখযোগ্য গ্রন্থ। এই বদায়ুনি কিন্তু গোড়া লেখক হিসেবেও গণ্য হন, তার কারণ তিনি ইসলামীয় সাহিত্য ধর্ম সম্পর্কে অনেক বেশি সচেতনতার জায়গা থেকে এই ইতিহাস গ্রন্থ লেখেন এবং তিনি আকবরকে কোথায় যেন তার ধর্ম থেকে বিচ্যুত হওয়ার মধ্যে অনুসন্ধান করেছিলেন। এর তাবাকাতি আকবরী 9টি এলাকার ইতিহাস দিল্লি, দাক্ষিণাত্য, গুজরাট, বাংলা, মালব, জৌনপুর, সিন্ধু, কাশ্মীর ও মুলতান। এই বইটি ইতিহাস 1186-87 সালের গজনবীদের আক্রমণ থেকে আকবরের রাজত্বকাল পর্যন্ত একটা বিস্তৃত ইতিহাস এই বইটিতে তুলে ধরা হয়েছে। এবং নিজামুদ্দিন এটাও মনে করতেন যে ইতিহাস কোনো বাঁধা ধরা নিয়ম বা নির্দিষ্ট পথ ধরে চলে না, সেটা দৈবিক ঘটনাবলীর উপরও
প্রভাবিত নয়। ওর কাছে ইতিহাস কতগুলো ছোট ছোট আলাদা ঘটনার সমষ্টি মাত্র, যেগুলিকে তিনি বেছে বেছে লিপিবদ্ধ করেছিলেন, কোনো নির্দিষ্ট সূত্রের মধ্যে ফেলতে চাননি। অর্থাৎ তিনি কোনো থিওরিটিক্যাল হিস্ট্রি অ্যানালিসিসে বিশ্বাসী ছিলেন না। যাই হোক, আমরা এই পর্বের ইতিহাস আমরা ইতিহাসের উপাদান হিসেবে উপলব্ধি করলাম যে আকবরের রাজত্ব পর্যন্ত। কিন্তু আমাদের এই বিষয়ের আলোচনা আকবরের মৃত্যু পরবর্তী সময়ের ইতিহাস থেকে। কাজেই আকবরের মৃত্যু ১৬০৫ সালে এবং ওই সময় রাজত্ব শুরু করছেন তার পুত্র জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের আমলের রাজত্বের ঐতিহাসিক উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হল জাহাঙ্গীরনামা। অর্থাৎ তুজুকি-জাহাঙ্গীর, যেখানে জাহাঙ্গীরের ২২ বছরের রাজত্বকালের বিস্তৃত বিবরণ রয়েছে। আত্মজীবনীতে উনি ১৭ বছর পর্যন্ত লিখেছেন। অসুস্থতার কারণে উনি এই কাজটি সম্পূর্ণ করতে পারেননি। তাই কাজটি মোতামাদ খানকে দেওয়া হয়েছিল, যিনি ১৯ বছরের প্রথম দিক পর্যন্ত লিখেছেন। এরপরে মোতামাদ খান সম্রাটের আত্মজীবনী না করে নিজের নামে ইকবালনামা বলে একটা গ্রন্থ লিখতে থাকেন জাহাঙ্গীরের মৃত্যুকাল পর্যন্ত। ওই একই সময়ে মোহাম্মদ হাদি নামে আরেকজন ব্যক্তি, যিনি আত্মজীবনী জাহাঙ্গীরের মৃত্যু পর্যন্ত লিপিবদ্ধ করেছেন তার আত্মজীবনীতে। তার লেখা ইকবালনামার সারাংশে। জাহাঙ্গীরের জন্ম হয়েছিল ৩১শে অগস্ট ১৫৫৯ সালে, আর ২৪শে অক্টোবর ১৬০৫ সালে আকবরের মৃত্যু হয়েছিল। এবং আকবরের মৃত্যুর পরে আগ্রায় জাহাঙ্গীরের সিংহাসন প্রাপ্তি হয়। জাহাঙ্গীর প্রথমে ভারতীয় ফল ফুল, বিশেষত আম পৃথিবীর শ্রেষ্ঠ সেটি বলেছেন। এরপরেই তার প্রথম কাজ হয়েছিল বিচারের জন্য সোনার শিকল আগ্রা দুর্গে শাহ বুরুজের সামনে মাটি পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়, যাতে যে কোনো লোক যে কোনো সময় বিচার চাইতে পারে, এমন তথ্য উল্লেখ করেছেন। অর্থাৎ জাহাঙ্গীর তার আত্মজীবনী তুজুকি-জাহাঙ্গীরে, যাকে আমরা কখনো কখনো জাহাঙ্গীরনামা বলে থাকি, সেখানে স্পষ্টতই তিনি যে একজন ন্যায়পরায়ণ, তিনি যে একজন ভালো শাসক, প্রজা কল্যাণকামী, সেটা ব্যক্ত করতে ভোলেননি। তার পছন্দ অপছন্দ সমস্ত বিষয়ের কম বেশি উল্লেখ যেমন করেছেন, তেমনি তিনি নিজের প্রচারও করেছেন। জাহাঙ্গীর তার গ্রন্থে
তার রাজত্বের সমস্ত ঘটনাবলীকেই কম বেশি তুলে ধরার চেষ্টা করেছে। তার সাংস্কৃতিক সন্ধ্যা, মদ্যপান, এমনকি শিকার নষ্ট করার জন্য সাধারণ প্রহরীকে তিনি যে হত্যার আদেশও দিয়েছিলেন সেটাও উল্লেখ করেছেন। অর্থাৎ ইতিহাস লেখার দায়বদ্ধতা থেকে তিনি বা ঐতিহাসিক সত্যতার দায়বদ্ধতা থেকে তিনি একেবারে সরে আসেননি। এই লেখাতে তার সমকালীন ভারতের নানান দিকের চিত্র প্রতিফলিত হয়েছে, যেমন বিচার ব্যবস্থা, সম্রাটের কর্তব্য এবং রাজনৈতিক সংকটের কথা। এমনকি পুষ্কর হ্রদে বিষ্ণু মূর্তি ফেলে দেওয়া ঘটনা তিনি উল্লেখ করেছেন। তবে হিন্দু জ্যোতিষীদের উপর তার খুব বিশ্বাস ছিল। তবে তার আত্মজীবনীতে নূরজাহানের সঙ্গে তার বিবাহে ১৬১১ মে মাসের যে ঘটনা তার উল্লেখ নেই। বহু পরে নূরজাহান উল্লেখ ওর আত্মজীবনীতে পাওয়া যায়। এবং ১৫৯২ সালে শাহজাহানের জন্ম হচ্ছে। এবং ১৬২৮ সালে সিংহাসনে বসছেন ও আগ্রা দুর্গে বন্দী দশার মধ্যে জাহাঙ্গীরের মৃত্যু হচ্ছে। এবং ১৬৬৬ তে বন্দী দশায় শাহজাহানের মৃত্যু ২২শে জানুয়ারি এমন তারিখেরও উল্লেখ পাওয়া যায়। প্রায় ৩০০ বছর রাজত্ব করলেও ঐতিহাসিক উপাদান কম ছিল না। জাহাঙ্গীরের মধ্যে সেই প্রবণতা ছিল। আর ইতিমধ্যে আমরা ঔরঙ্গজেবের আত্মজীবনীর কথা ও বিভিন্ন আলোচনায় পেয়েছি। বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি, গুলবাদন বেগম রচিত হুমায়ুন নামা, আর আকবর সম্পর্কে আইনি আকবরী আবুল ফজল এবং গোড়া লেখক বদায়ুনীর রচনা মুঘল ইতিহাসকে অনেক পরিপূর্ণতা দান করে। তবে শাহজাহানের ৩০ বছরের রাজত্বকালে ফার্সি পুঁথি খুব বিশেষ পাওয়া না গেলেও শাহজাহান সিংহাসনে বসার আগে থেকে চেয়েছিলেন ইতিহাসে তার নাম অমর হয়ে থাকুক, এবং তার আদেশে ইতিহাস লেখার কাজ শুরু হয়েছিল। এবং সরকারি পর্যায়ে এবং এক্ষেত্রে মির্জা জালালাহ তাবাতাবাই ও মোহাম্মদ আমিন কাজওয়ানির লেখা পাতশাহনামা, এই গ্রন্থের পাতশাহনামা ৩য় খণ্ড লিখেছিলেন মোহাম্মদ ওয়ারিশ। শাহজাহানের রাজত্বকালের
প্রথম দুটি দশকের ঘটনা নিয়ে রচিত দ্বিতীয়টি মুহাম্মদ শালি কাম্বুর অমল ইসালি ও ইনায়েত খান ওয়ারিশ ও লাহোরীর গ্রন্থগুলির সারাংশ। তবে আব্দুল হামিদ লাহোরীর পাতশাহনামা, যেটা পরিপূর্ণভাবে শাহজাহানের রাজত্বকালকে, এই পাতশাহনামা কিন্তু বিভিন্ন লেখকরা এই একই নামে গ্রন্থ রচনা করেছিল। পাঠক সমাজকে সেই বিষয়ে সচেতন থাকতে হবে এবং এই পাতশাহনামা, যা নানান খণ্ডে বিভাজিত ছিল। আব্দুল হামিদ লাহোরীর পাতশাহনামা এক উল্লেখযোগ্য ঐতিহাসিক উপাদান মুঘল যুগে। আবার শাহজাহানের রাজত্বকালের প্রথম ৫ বছরের ইতিহাস লেখার কাজে যে দুইজন উল্লেখযোগ্য লেখকের পরিচয় আমরা পেয়ে থাকি, তার মধ্যে হাকিম আজিজ জিলানী ও মুল্লা আব্দুল লতিফ গুজরাটি। ১৬৩৪-৩৫ সালে আরো দুইজন লেখককে ইতিহাস লেখার কাজে লাগানো হয়। প্রথম জন ছিলেন পার্শ্বিক বিদ্বান মির্জা জালালা তাবাতাবাই, যিনি পারস্য দেশ থেকে ১৬৩৪ নাগাদ আসেন। ওকে ৫ বছরের ইতিহাস লিখতে দেওয়া হয়েছিল। তবে শাহজাহান তার রাজত্বকালের ইতিহাসকে পাতশাহনামা এইরকম নামকরণ করেছিলেন এবং প্রথম পর্বে শাহজাহানের নির্দেশে সৌর বর্ষ অনুসারে এই পাতশাহনামা রচিত হয়েছিল। পরবর্তীকালে কিন্তু চন্দ্রবৎস বা চন্দ্রের সারণী অনুযায়ী লেখা হয়েছিল। এর কারণ খুব সম্ভবত ধর্মীয় বিষয় বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে উলেমা সম্প্রদায়ের একটা চাপ বা প্রবণতা বলতে পারেন, যা কিন্তু শাহজাহানকে সৌর সারণী থেকে সরে এসে চন্দ্র সারণীতে ইতিহাস লিখতে প্রভাবিত করেছিল। মুহাম্মদ কাজওয়ানি, যিনি এই পাতশাহনামা রচনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, তিনিও কিন্তু এই উলেমাদের বা ধর্মীয় নিয়ন্ত্রকদের সম্পর্কে পূর্ণ সচেতন ছিলেন। ফলে স্বাভাবিকভাবে তিনি সম্রাটের আদেশের সাথে ধর্মীয় বিষয়টাকেও একটা সাযুজ্য রেখে এই পাতশাহনামা রচনা করেছিলেন। তবে পাতশাহনামার কাজ একদম পরিপূর্ণ আকারে সমাপ্ত করেছিলেন আব্দুল হামিদ লাহোরী এবং তিনি এই রচনার মধ্য দিয়ে কোথায় যেন আইনি আকবরীর সমকক্ষ একটা রচনা উপহার দিতে চেয়েছিলেন এবং সম্রাট শাহজাহানেরও সেই রকমই ইচ্ছা ছিল। মুহাম্মদ সালি কাম্বু তার আমলি সালিতে শাহজাহান নামা, পক্ষান্তরে এটাকে শাহজাহান নামাই বলা হয়, শাহজাহানের রাজত্বের শেষ দিকের ইতিহাসের মধ্যে উল্লেখযোগ্য দিক তুলে ধরার চেষ্টা করেছিলেন। আর ইনায়েত খান, তিনি একটা সারাংশ লিখেছিলেন নিজের বোধমতো সৌরবর্ষ ধরে শাহজাহানের ১০ বছরের প্রথম ১০ বছরের ইতিহাস থেকেই শুরু করেছিলেন। ঔরঙ্গজেব তার রাজত্বে প্রথম ১০ বছরের ইতিহাস সম্রাটের আদেশ ফলে রচনা করেছিলেন মির্জা মুহাম্মদ কাজিম তার আলমগীর নামা নামক রচনার মধ্যে দিয়ে। এরপরে এই ১০ বছর ঔরঙ্গজেবের রাজত্ব পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু
তিনি মির্জা মুহম্মদ কাজিমকে আর ইতিহাস লেখার পারমিশন দেননি। আসলে তিনি দরবারের, শোনা যায় যে তিনি দরবারের খরচ কমাতে চেয়েছিলেন, সেই জন্যে এইরকম দপ্তর যা সম্রাটের ইতিহাস বা সাম্রাজ্যের ইতিহাস রচনার কাজে ব্যস্ত থাকবে এবং সেখানে ব্যয় নির্বাহ কমাতে চেয়েছিলেন। তবে ১৭০৭ সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর ওর সচিব ইনায়েত উল্লাহ খান কাশ্মীরি শাকি মুস্তাদ খানকে এই ধর্মপ্রাণ মহান সম্রাটের জীবনী লেখার জন্য অনুরোধ করেন। সাকি মুস্তাদ খান মুন্সি হিসেবে মনসবদার বখতওয়ার খানের অধীনে কাজ করতেন প্রথমে, এবং বখতওয়ার খানের বই মিরাত উল আলম লেখার কাজেও তিনি সাহায্য করেছিলেন। ঔরঙ্গজেবের সময় বিতর্কিত রাজ্য শাসনের উপর লিখেছিলেন একজন হিন্দু লেখক, তিনি হচ্ছেন ঈশ্বর দাস নগর। তিনি ফতুয়াত ই আলমগীরি নামে একটা গ্রন্থ লিখেছিলেন। ঈশ্বর দাস সম্ভবত ১৬৫৪ নাগাদ জন্মগ্রহণ করেন ও সাম্রাজ্যের প্রধান কাজীর কাছে কাজ দেন। পরে তিনি গুজরাটের শাসনকর্তা সুজায়েদ খানের অধীনেও কাজ পান। পরে তিনি বই লেখা শুরু এবং শেষ করেন, কবে সেটা কিন্তু স্পষ্ট নয়। ঈশ্বর দাস ছিলেন গুজরাটের পুরানো নগর ব্রাহ্মণ পরিবারে। তার লেখা কিন্তু এই আলমগীর নামা বা মাসির ই আলমগীরি থেকে একটু ভিন্ন ধরনের। ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে আরেকজন সমসাময়িক রচনা আমরা পাই ভীমসেন সাক্সেনার লেখা। উনি উত্তরপ্রদেশের একজন কায়স্থ পরিবারে জন্ম। ওর বাবা রঘুনন্দন বুরহানপুরের সরকারি কাজ করতেন। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ভীমসেন এই গ্রন্থ লিখেছিলেন। এছাড়াও দাক্ষিণাত্যের ইতিহাসের বিভিন্ন চরিত্রগুলি কি রকম সেটিও ভীমসেন তার গ্রন্থে স্থান দিয়েছিলেন। মোহাম্মদ হাসিন কাফি খান দিল্লির সম্ভ্রান্ত পরিবারের একজন বংশধর। ওর ইতিহাস, যেটা মুন্তাখাব উল লুবার নামে পরিচিত, লুবা, মুন্তাখাব উল লুবা নামে পরিচিত। এছাড়াও কিন্তু আমরা মুঘল ইতিহাসের আরো যে সমস্ত উপাদান পাওয়া যায়, সময়ের স্বল্পতা আমাকে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলতে বাধ্য করছে। ফলে আমি আমার আলোচনাকে সীমিত করার একটা চেষ্টা করছি। বিভিন্ন আঞ্চলিক সাহিত্য কিন্তু আমরা পাচ্ছি, বা আঞ্চলিক রচনাবলীও আমরা পাচ্ছি, যেগুলির মধ্যে আমরা উল্লেখ করতে পারি মুঘল যুগের প্রাদেশিক ভাষায় রচিত, হিন্দি ভাষায় রচিত, যেমন কেশব দাসের জাহাঙ্গীর চন্দ্রিকা ও বীর সিংহদেব চরিত, লাল কবি রচিত অমর বংশাবলী ও ছত্রপ্রকাশ বারাণসী দাসের অর্ধকথনক, এগুলো হিন্দিতে লেখা। আবার বাংলায় লেখা জয়ানন্দের চৈতন্য মঙ্গল, কবি মুকুন্দ রামের চণ্ডী মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। আবার মারাঠি ভাষায় রচিত সভাসদ বাখর রচনা শিব ছত্রপতি চরিত, শিব
কালীন পত্র সার সংগ্রহ অমূল্য উপাদান হিসেবে আমরা উল্লেখ করতে পারি। এছাড়াও ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য সম্পর্কে, বিজয় সম্পর্কে ঈশ্বর দাস নগরের রচনা ফতুয়া-ই আলমগীর থেকে আমরা জানতে পারি। এছাড়াও সালিমুল্লাহ রচিত তারিখি বাংলা, গোলাম হোসেনের রিয়াজুস সালাতিন বাংলার উপর লিখিত গ্রন্থ, এগুলো থেকেও আমরা ইতিহাসের তথ্য সংগ্রহ করতে পারি বা ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করতে পারি। এগুলি তো আমি ঐতিহাসিক গ্রন্থ বা অসমীয় বুরুঞ্চি সাহিত্যের ধারা যে ছিল সেগুলো পরবর্তীকালে কম বেশি পাওয়া যায়, যা কিন্তু একেবারে হারিয়ে যায়নি। আবার বিদেশি পর্যটক যারা মুঘল যুগে এসেছিলেন তাদের মহামূল্যবান রচনা, যেগুলো একেবারে উল্লেখ না করলে নয়, যেমন র্যালফ ফিশ, ফ্রাঁসোয়া বার্নিয়ের, তাভার্নিয়ের মানুচ্চি, যাদের কথা আমাকে বলতেই হয়, পিটার মান্ডিক, যারা শাহজাহানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। এছাড়াও 1667 খ্রিস্টাব্দে ফরাসি পর্যটক থেবোনোর ভ্রমণ বৃত্তান্ত থেকেও মুঘল যুগের সাধারণ মানুষের জীবনযাত্রার নানা কাহিনী আমরা কিন্তু পেয়ে থাকি। জাহাঙ্গীরের সঙ্গে যে কথোপকথন, ইংল্যান্ড রাজা প্রথম জেমসের দূত স্যার টমাস রো হয়েছিল। এছাড়াও ইতালীয় পর্যটক পিয়েত্রো দেল্লা ভাল্লে সুরাটের তার যে আগমন 1623, জাহাঙ্গীরের আমলে ফ্রান্সিসকো ফেলসার্ট নামে একজন ডাচ পর্যটকও ভারতে এসেছিলেন। শাহজাহানের রাজত্বকালে ইংরেজ পর্যটক বার্টন ও কার্টরাইট এদেশে এসেছিলেন, তাদের রচনা, ফ্রাঁসোয়া বার্নিয়ের এর রচনা কথা আমাদের উল্লেখ করতেই হয়। তবে বিদেশি পর্যটকরা যেভাবে ভারতের এই পর্বে ইতিহাসকে তুলে ধরার কাজে উল্লেখযোগ্য ভূমিকা প্রদান করে, যেমন পাদ্রী টমাস মান্ডিক বাংলা ভ্রমণ করেছিলেন, তার বাংলা সংক্রান্ত তথ্য ওলন্দাজ পর্যটক গতিয়ার স্ফুটেন, ইনি পূর্ব উপকূলের চিত্রাকর্ষক বর্ণনা রেখে গেছেন। এবং ফ্রাঁসোয়া মাতা, যিনি পন্ডিচেরির নানা জায়গায় ভ্রমণ করেছিলেন এবং পন্ডিচেরির শাসক পদেও তিনি বসেছিলেন, এবং যার রচনা থেকে দাক্ষিণাত্যের শিবাজি, শম্ভুজি ও রাজারামের কার্যকলাপ সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায়। অর্থাৎ সব মিলিয়ে বিদেশি পর্যটক, আঞ্চলিক সাহিত্য
পার্সিয়ান তথ্যাবলী, উর্দু সাহিত্য রচিত হয়েছিল। তাতে করে মুঘল যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে আর উপাদানের বাধ্যবাধকতা রইল না। এক পরিপূর্ণ ইতিহাস এর সাক্ষী পরবর্তী প্রজন্মের জন্য রাখা হয়েছিল। কখনো শাসকরা সচেতনভাবে এটা করেছিলেন, কখনো ব্যক্তিগত উদ্যোগ এও রচিত হয়েছিল। আমরা বলতে চাই ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পরবর্তী ইউনিট গুলি মধ্য দিয়ে ১৬০৫ অর্থাৎ জাহাঙ্গীরের রাজত্বকালের সূচনা লগ্নের ইতিহাস থেকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ১৭৫০ অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষ শাসনভার কুক্ষিগতা করার প্রচেষ্টা পর্যন্ত সময়কাল এর ইতিহাসের উপাদান কম নয়। এবং এই ইতিহাস ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে তুলে ধরে, পাঠক সমাজের সামনের কাজ তুলে ধরে একাধারে যেমন বিদেশি কোম্পানিগুলোর ভারতবর্ষের রাজনীতি বা ভারতে তাদের কার্যকলাপের চিত্রকে তুলে ধরতে চায়, তেমনি কিভাবে আকবর পরবর্তী পর্বে ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের মতো একটা শক্তিশালী বৃহৎ সাম্রাজ্যে অবক্ষয় রচিত হলো তা তুলে ধরার চেষ্টা করেছে। বিভিন্ন ধরনের ঐতিহাসিক সাহিত্য রচনা সম্ভার ইউনিট 1 এবং ইউনিট 2 তে, যার ভিত্তিতে ইতিহাস রচনা করা হয়। এই পর্বের ইতিহাসকে আমরা দেখব, তা তুলে ধরার চেষ্টা হয়েছে। এবং পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের ইতিহাসে যে বিভিন্ন দিক, সেই বিষয়ে পূর্ণ সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছে। আমি আমার পরবর্তী আলোচনায় এই বিষয়ে আলোচনা করব এবং এই পর্বের ইতিহাসের ধারাবাহিকতা
কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে তাল রেখে পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়েছে তার পাঠক সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং পাঠক সমাজকে এ বিষয়ে পূর্ণ সচেতন থাকার অনুরোধ জানাবো যে আপনারা ধারাবাহিকভাবে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে আলোচনাকে অনুধাবন করার চেষ্টা করুন এবং ইতিহাসের গতি কিভাবে এগিয়ে চলে তা বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি।